এই গল্পটি একটি ছোট্ট গ্রামের, যেখানে এক বৃদ্ধা মা তার দুই মেয়েকে নিয়ে থাকতেন। একজনের নাম সাবিরা, যার গায়ের রং ছিল শ্যামবর্ণ, কিন্তু অন্তর ছিল কাঁচের মতো স্বচ্ছ। অন্যজন ছিল জাহারা, যার মুখ ছিল চাঁদের মতো উজ্জ্বল, কিন্তু মনে ছিল অহংকারের ছাপ। মায়ের চোখে জাহারার উজ্জ্বলতা ধরা পড়লেও সাবিরার পরিশ্রম কখনো নজরে পড়েনি। ওহে সাবিরা, তুই কখন উঠবি? তোর আগেই জাহরা অজু করে ফজরের নামাজ পড়ে নিয়েছে, আর তুই এখনও বিছানায় পড়ে আছিস। এই বাড়ির জন্য তোর কি কোনো লজ্জা শরম নেই? আম্মা, আমি তো ভোর থেকেই কাজে লেগেছি। চুলা জ্বালিয়েছি, রুটি সেকেছি, গরুকে খাবার দিয়েছি। আপনার মালিশের জন্য তেলও গরম করে রেখেছি। একটু জিরানোর জন্য বসেছিলাম। এতে কি এমন গুনাহ হয়ে গেল? তোর মতো অলস মেয়ের ভাগে শুধু নালিশই জোটে। জাহরাকে দেখ, কি মায়াবী আর লজ্জাবতী মেয়ে। ওর চেহারা তো পরীর মতো, আর তুই তো তোর বাপের মতোই কুৎসিত হয়েছিস। থাক আম্মা, ওকে আর কিছু বলো না। তার চেয়ে বরং আমিই সব কাজ করে নেব। বাড়িতে কোনো মেহমান এলে কি ভাববে? এই সাবিরাকে তো দূর থেকেই ভয় লাগবে। আমি হয়তো দেখতে সুন্দর নই আম্মা, কিন্তু আমার মন তো পরিষ্কার। আপনি কি কখনো আমার পরিশ্রম দেখেছেন? আমি এই সংসারের জন্য আমার জীবন দিয়ে দিলাম, কিন্তু আপনি কোনোদিন আমার মাথায় স্নেহের হাতটিও রাখেননি। মাথায় হাত তখন রাখব যখন তুই এই বাড়ির নাম উজ্জ্বল করবি। তোর কপালে তো শুধু ঝাড়ু মোছাই লেখা আছে। যেদিন কোনো ধনী ব্যক্তির নজরে পড়বি, সেদিনই তোকে আমি মেয়ে বলে স্বীকার করব। সাবিরার মুখটা নুয়ে পড়ল। বোন, তোর রং যেমন কালো, তোর ভাগ্য ঠিক তেমনই অন্ধকার। তোকে কেউ বিয়ে করতে আসবে না। তোর জীবনটা এই বাড়িতেই কাটবে, মায়ের বকুনি আর চুলার ছাই মেখে। সাবিরা মনে মনে বলল, হে আল্লাহ, সত্যিই কি গায়ের রঙই সবকিছু? আমার পরিশ্রম, আমার ভালোবাসা, আমার ত্যাগের কি কোনোই মূল্য নেই? আমার ভাগ্যও কি কখনো উজ্জ্বল হবে না? যা এখান থেকে, কুয়া থেকে পানি নিয়ে আয়। তোর মতো মানুষ শুধু কিঁদেই সব পেতে চায়। যা কাজ কর, এটাই তোর আসল জায়গা। যখন সমাজ শুধু রূপ দেখে, তখন গুণ প্রায় ধুলোয় চাপা পড়ে যায়। এমনই কিছু ভাবছিলেন গ্রামের বিখ্যাত ব্যবসায়ী করিম সওদাগর এবং তার স্ত্রী রহিমা বেগম। সওদাগর সাহেব তার ছেলের বউ হিসাবে কেবল ফর্সা রঙই চান, সে ভেতর থেকে যতই ফাঁপা হোক না কেন। শোনো রহিমা, আমাদের ছেলের বিয়ের বয়স হয়েছে। আমাদের কাছে সবই আছে, ধন, দৌলত, সম্মান। এখন এমন একজন বৌমা চাই যে আমাদের বংশের গৌরব আরও বাড়িয়ে দেবে। হ্যাঁ গো, আমিও তাই ভাবছিলাম। ছেলে এখন বিয়ের উপযুক্ত, কিন্তু আমাদের এমন মেয়ে চাই যে শুধু সুন্দর নয়, বুদ্ধিমানও হবে, যে সংসার সামলাতে পারবে, যার ব্যবহার নম্র এবং ধার্মিক হবে। আরে এখনকার দুনিয়াটাই তো লোক দেখানোর। সবাই জিজ্ঞেস করে বৌমা দেখতে কেমন। আর আমি ফাতেমা বেগমের ছোট মেয়ে জাহারার কথা শুনেছি, ওর মুখখানা নাকি চাঁদের মতো উজ্জ্বল। আমিও শুনেছি ওর কথা, কিন্তু এটাও শুনেছি যে বড় মেয়ে সাবিরা নাকি কাজে খুব পারদর্শী। ঘরের সব কাজ সেই করে। জাহারা তো শুধু আয়নার সামনেই বসে থাকে। কাজকর্ম কে দেখে রহিমা? আমাদের তো কাজের লোকের অভাব নেই। আমাদের এমন এক বৌমা চাই যাকে দেখে 10 জন বাহ বাহ করবে। কিন্তু শুধু সৌন্দর্যই কি সবকিছু? যদি স্বভাব ভালো না হয়, তবে তো ঘর জাহান্নাম হয়ে যায়। আর বৌমার মনে যদি মায়া মমতা না থাকে, তবে সেই সৌন্দর্য দিয়ে কি হবে? তুমি তো পুরনো দিনের কথা বলো। সমাজে দেখানোর জন্য সুন্দর বউয়ের চেয়ে ভালো কিছু হয় না। জাহারা এই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। ওর সাথে আমাদের নাম যুক্ত হলে আমাদের সম্মান আরও বাড়বে। আপনি জাহারার রূপে মুগ্ধ, কিন্তু আমি ওর চোখে অহংকার আর জেদ দেখতে পাই। আমার ভয় হয় ও আমাদের ছেলেকে কষ্ট দেবে না তো। আপনিই বলুন, জাহারার মতো মেয়ে আমাদের ঘরে বউ হয়ে এলে আমাদের মান সম্মান কতটা বাড়বে। আর সাবিরা, সে তো মানুষের হাসির পাত্র হবে। কিন্তু আমরা কি ভেবেছি, যদি জাহারার এই সম্পর্ক পছন্দ না হয়, বা সে যদি এই সম্পর্কটাকে শুধু লোক দেখানো মনে করে? পছন্দ হওয়া বা না হওয়া তার ব্যাপার নয়। করিম সৌদাগরের বাড়ি থেকে যখন প্রস্তাব যাবে, তখন ওরা না করতে পারবে না। এই গ্রামে আমাদের নামটাই যথেষ্ট। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি মেয়েটির ব্যবহার আমার মনোপুত না হয়, তবে আমি এই বিয়ের জন্য রাজি হব না। মঞ্জুর, কালই আমরা ওদের বাড়ি যাব প্রস্তাব নিয়ে।
যে দরজায় কখনো আশার আলো পড়েনি, আজ সেখানেই বিয়ের পয়গাম এলো। করিম সওদাগর ও রহিমা বেগম ফাতিমা বেগমের বাড়ি পৌঁছালেন। আরে সওদাগর সাহেব, আপনি আর রহিমা বনও সাথে এসেছেন, বলুন কিভাবে আসা হলো? আসসালামু আলাইকুম বোন, আপনার বাড়ির প্রশংসা শুনেছি, বিশেষ করে আপনার মেয়ে জাহারার সৌন্দর্যের কথা। আমরা আমাদের ছেলের জন্য জাহারার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। জাহারার জন্য? সওদাগর সাহেব, আপনি মজা করছেন না তো? এত বড় বাড়ি থেকে আমার মেয়ের জন্য সম্বন্ধ? না বোন, আমরা সত্যিই এসেছি। আপনার মেয়ে আমাদের বৌমা হলে এর চেয়ে বড় সৌভাগ্যের আর কি হতে পারে? আম্মা, কি হচ্ছে এখানে? আরে জাহারা, দেখ মা, সওদাগর সাহেব তোর জন্য সম্বন্ধ এনেছেন। দেখেছিস, আমি বলেছিলাম না তুমি আমাদের বাড়ির ভাগ্য ফেরাবি। বেটি, আমাদের ছেলের জন্য এমনই একজন ধার্মিক ও সুন্দরী মেয়ের খোঁজ ছিল। আপনারা রাজি থাকলে আমরা তাড়াতাড়ি বিয়ের দিন ঠিক করতে চাই। হ্যাঁ হ্যাঁ, কেন নয়? এমন সম্বন্ধ এলে তো ভাগ্য নিজে এসে পায়ে লুটিয়ে পড়ে। সওদাগর সাহেব, আমি তো বিশ্বাসই করতে পারছি না আপনার বাড়িতে জাহারার বিয়ে হলে আমার সব দুঃখ ঘুচে যাবে। বেচারি সাবিরা রান্নাঘর থেকে সব শুনছিল আর ভাবছিল, কেন প্রতিবার আমার চোখেই জল আসে? সৌন্দর্যই কি সবকিছুর মাপকাঠি? আমার হাতে পরিশ্রমের ছাপ আছে, কিন্তু তা পড়ার মতো চোখ কারো নেই। বোন, কাল আমরা উপহার আর প্রস্তুতি নিয়ে আসব। আপনি শুধু মেয়েকে তৈরি রাখবেন। সওদাগর ও তার স্ত্রী চলে যাওয়ার পর জাহারা ও তার মা আনন্দে আত্মহারা হয়ে গেল। আমি তা এখন থেকেই সোনার চুড়ি, লাল বেনারসি আর পালকির স্বপ্ন দেখছি আম্মা। এবার দেখবে আমি এই বাড়িকে আসমান বানিয়ে দেব। হ্যাঁ বেটি, তুই তো আমাদের জন্য রহমত। তোর ভাগ্যেই এই বাড়ির উন্নতি হবে। দেখেছিস বেটি, আল্লাহ তোর ওপর কেমন রহম করেছেন। সওদাগরের মতো মানুষ তোকে তাদের বউ বানাতে চায়। তোর সৌন্দর্য পুরো গ্রামকে আলোকিত করে দিয়েছে। আম্মা, আমি তো বলেছিলাম আমি সাধারণ নই, আমি বিশেষ। এই গ্রামে এমন রূপ কি আর কারো আছে? তোর ভাগ্য তোর চেহারায় লেখা আছে বেটি। যেদিন তুই জন্মেছিলে আমি বুঝে গিয়েছিলাম যে এই মেয়ে আমাদের ভাগ্য উজ্জ্বল করবে। আর সাবিরা, আম্মা, এটা তো নিশ্চিত যে ওর জন্য কোনো সম্বন্ধ আসবে না। ওর হাতে তো শুধু ঝাড়ু ধরিয়ে দেওয়া উচিত। ঠিক বলেছিস, সাবিরা তো জন্ম থেকেই একটা বোঝা। দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা সাবিরার কানে প্রতিটি শব্দ তীরের মতো বীজ ছিল। সে ভাবল, আমার ভাগে কি শুধু কাজ আর অপমানই লেখা আছে? মায়ের একটু স্নেহও কি আমার ভাগ্যে নেই? রংটাই কি সবকিছু? কিছুদিন পর জাহারার বিয়ে হয়ে গেল। বিয়ে শুধু দুটি মানুষের নয়, দুটি পরিবারের বন্ধন। কিন্তু যখন সম্পর্ক শুধু মুখ দেখে গড়া হয়, তখন তা ভাঙতে বেশি সময় লাগে না। বাবা কামরান, আজ থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। জাহারা খুব সুন্দর, আশা করি ও এই বাড়ির সম্মান বাড়াবে। জি আব্বা, আমি ওকে বোঝার ও আপন করে নেবার পুরো চেষ্টা করব। বৌমা, এখন থেকে এই বাড়ি তোমার। তুমি এই বাড়ির লক্ষ্মী। বোনা, বিয়ের পরদিনই জাহারা বাড়ির পরিবেশ বদলে দিতে শুরু করল। তার ব্যবহারে না ছিল নম্রতা, না ছিল সেবা, ছিল শুধু হুকুম আর অবহেলা। সবাই যখন ভাবছিল বৌমা ইবাদত করবে, সংসারের হাল ধরবে, সেখানে সে সারাদিন বিছানায় শুয়ে থাকত। বেগম সাহেবা, নতুন বৌমা তো রান্নাঘরে আসতেই চায় না, বলে এসব নাকি তার কাজ নয়। হে আল্লাহ, এ তো একেবারে অন্যরকম মেয়ে। ওর ব্যবহারে কোনো মিষ্টতা নেই। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। জাহারা, আম্মা বলছিলেন তুমি যদি একটু ঘরের কাজে সাহায্য করতে, অন্তত মেহমানদের জন্য শরবত চাই বানিয়ে দিতে। আমি কি তোমাদের কাজের লোক? তোমার মা কেন বোঝেন না যে আমি সাধারণ কোনো মেয়ে নই? আমি এখানে আরাম করতে এসেছি, সেবা করতে নয়। ধীরে ধীরে জাহারার আসল রূপ সবার সামনে আসতে লাগল। তার সৌন্দর্য এখন একটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। একদিন রহিমা বেগম তাকে বোঝাতে গেলেন, বেটি, বিয়ে শুধু গয়না পরলেই হয় না, সম্পর্কগুলোকেও যত্ন করে রাখতে হয়, নইলে এই বাড়িটাও তোমার জন্য অচেনা হয়ে যাবে। আমাকে উপদেশ দেবেন না। আমি আপনার ছেলের স্ত্রী। মা সাজার চেষ্টা করবেন না। আমার যেভাবে জীবন কাটাতে ইচ্ছা করে আমি সেভাবেই কাটাবো। আমি তোমাকে নিজের মেয়ে ভেবেছিলাম, কিন্তু তুমি এই বাড়িকে তামাশা বানিয়ে দিলে। এখন এই সম্পর্ক আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।
হয়তো আমরা বাইরের চাকচিক্য দেখেছি, ভেতরের গভীরতা দেখিনি। যে বৌমাকে তারা রহমত মনে করেছিল, সে এখন প্রতিদিন তাদের অপমান করত। এসব ঘটনায় বিরক্ত হয়ে করিম সওদাগর ফাতিমা বেগমের কাছে নালিশ জানাতে গেলেন। বোন, আমাদের মনে হচ্ছে একটা বড় ভুল হয়ে গেছে। আপনার মেয়েকে বউ করে এনে যেন আমরা বাড়িতে ঝড় তুলে এনেছি। সে শুধু ঘুমায়, ঝগড়া করে আর বাড়ির শান্তি নষ্ট করে। না না, ও এমন নয়। ও তো ছোটবেলা থেকেই খুব শান্ত। ও যদি শান্তই হতো তাহলে আমাদের ঘরে আগুন জ্বলতো না। কামরানের অবস্থা দেখুন, ও এখন ওর সাথে কথা বলতেও ভয় পায়। আমাদের তো সমাজে নাক কাটা গেছে। ফাতিমা বেগম স্তম্ভিত হয়ে গেলেন, কিন্তু তারপরেও তিনি তার মেয়ের পক্ষ নিলেন। হয়তো নতুন জায়গায় মানিয়ে নিতে ওর কষ্ট হচ্ছে। একটু সময় দিন, ও ঠিক হয়ে যাবে। ওকে ছোট ভাববেন না। ওর মনে শুধু নিজের সৌন্দর্যের অহংকার, আর সেই অহংকার আমাদের বাড়িকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। আপনার মেয়ে আমাদের বউ হওয়ার যোগ্য ছিল না। সওদাগর সাহেব চলে গেলেন, কিন্তু ফাতিমা বেগমের মনে একটা গভীর ক্ষত রেখে গেলেন। মেয়ের নামে নালিশ শুনে তিনি ভেঙে পড়েছিলেন, কিন্তু তার সমস্ত রাগ গিয়ে পড়ল সাবিরার ওপর। এসব কি হয়ে গেল? আমার জাহারার নামে এত নালিশ? নিশ্চয়ই এর পেছনে তোর কোনো হাত আছে। তুই সওদাগর সাহেবকে উস্কে দিয়েছিস, তাই না? আম্মা, আপনি আমাকে দোষ দিচ্ছেন? আমি তো সব সময় আপনার কথা মেনে চলেছি। আপনার সব বকুনি নীরবে সহ্য করেছি, আর আজ আপনি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ নয়, আমার পুরো বিশ্বাস যে তুই চেয়েছিলিস জাহারার বিয়েটা ভেঙে যাক, যাতে সবাই তোকে ভালো বলে। তোর মনে বিষ আছে সাবিরা। আম্মা, আমার পরিশ্রম, আমার সেবা যদি আপনার কাছে বিষ মনে হয়, তবে আজ আমি সেই বিষ নিয়েই আপনার বাড়ি থেকে চলে যাচ্ছি। আমি আর এখানে থাকতে পারবো না। যা, চলে যা, আর ফিরে আসিস না। আমাদের বাড়ির একটা বোঝা কমবে। সাবিরা বেরিয়ে পড়ল। তার পা থামেনি, চোখ দিয়ে জলও পড়েনি, কারণ সে আর দুর্বল ছিল না, সে এখন শক্তিশালী হয়ে উঠেছিল। কোথায় যাব এখন? যে বাড়িকে নিজের জীবন মনে করতাম, সেটাই আজ পর হয়ে গেল। যখন মানুষ সবচেয়ে একা হয়ে যায়, তখনই আল্লাহ কাউকে না কাউকে পাঠিয়ে দেন। জমিদার পুত্র জুবায়ের চৌধুরী তার সহকারী রহমানকে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার চোখ পড়ল একটা মেয়ের দিকে, যে একা বসেছিল। রহমত, দেখো তো ওই মেয়েটিকে, ভর দুপুরে এভাবে একা বসে আছে। মালিক, মেয়েটিকে দেখে মনে হচ্ছে খুব কাঁদছে। পরনে সাধারণ পোশাক, কিন্তু চেহারায় একটা শান্তি আছে। মনে হচ্ছে ভালো ঘরের মেয়ে। জুবায়ের নিজেই এগিয়ে গেলেন। মাফ করবেন, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু আপনি এখানে একা কেন? আপনি ঠিক আছেন? আপনি কে? আমি ঠিক আছি, শুধু কিছুক্ষণ বসার জন্য এসেছিলাম। আপনার মুখ বলছে আপনি ঠিক নেই, চোখই তো সব বলে দেয়। আমার না আছে ঘর, না আছে সম্মান। আমি সেই মেয়ের গল্প যাকে সবাই ফিরিয়ে দিয়েছে। বেটি, মানুষকে ফিরিয়ে দেওয়া হয় না, তাকে বোঝা হয়। আপনার দুঃখ অন্যের সংকীর্ণ মানসিকতার কারণে। আমি জমিদার পুত্র জুবায়ের চৌধুরী, তার চেয়েও বড় পরিচয় আমি একজন মানুষ। সাবিরা কখনো ভাবেনি তার চোখের জল দেখে কেউ থামবে। আমার আত্মসম্মানবোধ দেখে আমি আপনাকে আরো বেশি সম্মান করছি। আমার বাড়িতে আমার বাবা মা আছেন, আপনি চাইলে কিছুদিন আমাদের ওখানে থাকতে পারেন। এটা কোনো জোর নয়, শুধু একটা প্রস্তাব। আমি কারো উপর বোঝা হতে চাই না, কিন্তু সত্যি বলতে আজ প্রথমবার মনে হলো কেউ আমার কথা শুনছে। তাহলে আসুন আমার সাথে, আমাদের বাড়ির দরজা আপনার জন্য খোলা। সাবিরা চলল, কিন্তু এবার সে একা ছিল না, তার সাথে ছিল এক নতুন আশা। জমিদারের বাড়ি পৌঁছে সাবেরা শুধু রান্নাঘরে সামলালো না, সবার মনও জয় করে নিল। তার হাতের রান্নায় সবাই মুগ্ধ হয়ে গেল। ওয়াও, এ কি দারুণ সুগন্ধ! মনে হচ্ছে আজকের রান্না অন্তর থেকে করা হয়েছে। তিনি সাবিরাকে বললেন, বেটি, রং আল্লাহর শিল্প, কিন্তু গুণ হলো মানুষের সাধনা। আমি তোমাকে মেয়ে নয়, এই বাড়ির রহমত বলে মনে করি। সাবিরা সম্মান পেয়ে আপ্লুত হয়ে গেল। কিছুদিন পর জুবায়ের সাবিরার প্রেমে পড়ে গেল। সাবিরা, তুমি অল্প দিনেই আমাদের বাড়ির অংশ হয়ে গেছো। আমি মন থেকে একটা কথা বলতে চাই, তুমি কি আমার জীবনসঙ্গিনী হবে?
আমি একজন সাধারণ মেয়ে আর আপনি জমিদার পুত্র। আপনি আমার সাথে মজা করছেন? যে মানুষ তোমার স্বভাব দেখে মুগ্ধ, তোমার পরিশ্রমে সৌন্দর্য খুঁজে পেয়েছে, সে কি মজা করতে পারে? সাবিরা, আমি জীবনে অনেক চেহারা দেখেছি, কিন্তু তোমার মতো মন পাইনি। বেটি, তুই যদি আমাদের বৌমা হোস তবে এই বাড়ির ভাগ্য বদলে যাবে। আম্মাজি, আপনি আমাকে বৌমা বলে ডেকেছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। আপনারা যদি আমাকে আপন করে নেন তবে আমার জীবন সার্থক হবে। তাহলে বলো সাবিরা, তুমি কি আমার জীবনসঙ্গিনী হবে? জুবায়ের সাহেব, আপনি আমার আত্মাকে সম্মান দিয়েছেন। আমার সেবা ও সমর্পণ যদি আপনার যোগ্য মনে হয় তবে আমি আমার জীবন আপনার হাতে তুলে দিলাম। যাকে দুনিয়া ফিরিয়ে দিয়েছিল তাকে এমন একজন জীবনসঙ্গী মিলল যে তার আত্মাকে ভালোবেসেছে। অন্যদিকে যাহারা তার নিজের কর্মফলে ভেঙে পড়েছিল। আম্মা, আমাকেও তালাক দিয়ে দিয়েছে, বলে আমি নাকি ওর স্ত্রী হওয়ার যোগ্য নই। এখন আমি কোথায় যাব? বেটি, আমি বা কি করব? যাকে পরীর মতো বিদায় দিয়েছিলাম সেই আজ আমার আঙিনায় ভাঙা অবস্থায় ফিরে এসেছে। হয়তো এটাই আল্লাহর বিচার। আর ওই সাবিরা, যাকে আমরা উঠতে বসতে অপমান করতাম, সে আজ জমিদার পুত্রকে বিয়ে করে রানী হয়ে গেছে। হ্যাঁ, ভাগ্য ওকে অনেক কিছু দিয়েছে, আর আমরা ওর কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিলাম। যে অন্যের অধিকার কেড়ে নেয় সে একদিন নিজেই খালি হাতে ফিরে আসে। আম্মা, আমরা কি সাবিরার কাছে ক্ষমা চাইতে পারি? ও কি আমাদের ক্ষমা করবে? সাবিরার মতো মেয়েদের মন অনেক বড় হয়, তারা প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়। কিন্তু হয়তো সেখানে ফেরা আর ওর জন্য সম্মানজনকও হবে না। আজ আমি বুঝতে পেরেছি আসল সৌন্দর্য চেহারায় নয়, কর্মে থাকে। আর সেদিক থেকে সাবিরাই ছিল সবচেয়ে সুন্দর। গল্পটা সেখানেই শেষ হয় না যেখানে চোখের জল পড়ে। কখনো কখনো গল্প সেখানেই শেষ হয় যেখানে অনুশোচনার ভেজা মাটি উপলব্ধির জমিতে মিশে যায়। সাবিরা তার সম্মান ফিরে পেল, যাহারা তার কাজের শিক্ষা পেল এবং মা তার কর্মের ফল পেল।